সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই, তৎকালীন প্রধানমন্ত্রী, যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না। তখন আমাদের মনে প্রশ্ন আসতো, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, আপনি যা ইচ্ছা দিবেন? কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে। তো ওই কনটেক্সটে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন, যে এই দেশ আমার বর্ডারে এটা মারে, প্রতিবাদ করেন না, পানি চান না, এই চান না, ইত্যাদি। সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি। আমি একটু ক্লারিফাই করি, এখন তো আর সেই সরকারটা নাই। এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না? কঠোরভাবে প্রতিবাদ করে। তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে, আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়াভাবে বলা হচ্ছে, অত্যন্ত আপত্তিকর, বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন, উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন, আমি আমার প্রথম আলো ইন্টারভিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি। এবং এখনকার কন্টেক্সে আপনি যদি বলেন, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, এই 500 টন ইলিশ রপ্তানি প্রক্রিয়া তো আমি যদি ছিলাম না, এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে। তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে, আপনি কি যুক্তিগুলা শুনতে চান? এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি, আমি নিজে ইনভেস্টিগেট করে। আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো। আমি মাঝখানে একটু কথা বলে নিই, এবং অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে। প্রফেসর আসিফ নজরুল, এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল। সারাক্ষণই তারা মানে যাই হোক, ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায়, ভারতের কথা উঠতো এবং বসতো, এরকম একটা পরিস্থিতিও তারা সৃষ্টি করেছিল। কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই, আপনারা চেঞ্জ হয়েছেন। ভারত ভারতের আগের মতোই আছে। তার মানে আপনারা কিছু কড়া কথা বলছেন, ইলিশও দিচ্ছেন। গত সরকার কড়া কথা বলতো না, ইলিশ দিত। আপনারা কড়া কথা বলছেন, ইলিশ দিতেন। এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন, শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন? ব্যাপারটা কি এরকম? নো, নো। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি, তখন কতগুলা কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমার কথা না। আমি মানে রপ্তানির পেছনে কথাগুলো শুনতে চেয়েছি। তখন একটা কথা বলা হয়েছে যে, আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি, সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে। পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল, তিনি অত্যন্ত কড়া ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন, এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে। এগুলি কিন্তু আমার যুক্তি না, আমি যেসব কথা শুনেছি। আরেকটা কথা বলা হয়েছে, মোট যে ইলিশ রপ্তানি করা হচ্ছে সেটা হচ্ছে 0.29%। এগুলি অন্য পক্ষের কথা। এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে, ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি। সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কেন্দ্র, আমার বর্ডার কিলিং। সেখানে আমি একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল। আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে ইয়েটা আছে, এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না। ছোট জিনিস ওই আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশনের বক্তব্য। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল আপনি ঠিকই বলেছেন। আমরা জানি যে বাংলাদেশের একজন কবি, লেখক, চিন্তক ব্রাত্য রায় এই কথা বলেছেন। যেহেতু মমতা ব্যানার্জি এখন তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন, তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন, এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন, বিব্রত হবেন, সেটাও আপনাদের লক্ষ্য, এটা অনেকে বলছেন। অর্থাৎ না, না, আমি সেভাবে বলতে চাচ্ছি না, আমি সেভাবে বলতে চাচ্ছি না। আমি শুধু শুনেছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন। এটা ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে হোস্টিলিটির মতো একটা, এটা আমি শুনেছি। আমরা 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 পরের ইস্যুতে যাই। আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? 26 লাখ ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি না। করি শেখ হাসিনা সরকারের পতনের পর দল হিসেবে আওয়ামী লীগ আর মাঠে নাই। দল হিসেবে তাদের নিষিদ্ধ করা, বিচার করা, এসব দাবি করা হচ্ছে। আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুঁজেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন। আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান, এটা আওয়ামী লীগ আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল। সংগঠনকে দায়ী করা যাবে, আপনি চেক করতে পারেন, সংগঠনকে দায়ী করা যাবে। এখন এখানে প্রস্তাব হিসেবে আসছে, আমরা যখন ড্রাফটটা করতে গেছি, আমরা ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা বলেছি, কিন্তু ড্রাফট, একদমই ড্রাফট। আমরা এই যেহেতু কারো অনেকের থেকে দাবিটা আসছে, তখন আমরা এটা আলোচনার টেবিলে তুলেছি।
এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয় নাই, কেউ কেউ এটার বিরোধিতা করেছে, অনেকে এটা সমর্থন জানিয়েছে, কেউ কেউ বলেছে 10 বছর না চিরতরে নিষিদ্ধ করা উচিত, কেউ কেউ বলেছে না নিষিদ্ধ করা উচিত না, শুধু নিবন্ধন বাদ করা উচিত। আমরা একদম প্রাইমারি স্টেজে আছি, কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না। তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই সংগঠনের কিছুটা আপনার দায় মোচনের ব্যাপার আছে। সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে একটু বলে রাখি, আমাদের প্রযোজকদের একটু বলি যে উই নিড 10 more minutes বিকজ উই স্টার্টেড এ বিট লেট। সো আসিফ ভাই, আপনি যদি আমাদেরকে 10 মিনিট একটু বেশি সময় দিতেন, এবং যে প্রডিউসার্স উই হ্যাভ, প্লিজ এক্সটেন্ড আস ফর 10 minutes more because there are more questions that we need to ask the FS. সো আসিফ ভাই, আমরা আপনাকে একটু নাম ধরেই বলি। আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা, জনাব শাহরিয়ার কবির, তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন? কেউ কেউ এই প্রশ্ন করছেন, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সামনের সারির সংগঠক বলেই কি তিনি সেই জালে পড়লেন, যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন? তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, আপনি জানেন। ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে, এটা কি বাদী লিখেছেন? লিখেন নাই। শোনেন, আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না, তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে। এখানে অনেক এখানে কিছু কিছু মামলা হয়েছে, এটা আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের, সরকারের কারো কোন রকম, রাষ্ট্রটা আমি জানি না, রাষ্ট্র অনেক বড় ব্যাপার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমামতম সংশ্লিষ্টতা ছিল না, মিনিমামতম প্রণোদনা ছিল না, মিনিমামতম ডিরেকশন ছিল না। ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো করা হয়েছে। আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি, আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে, একজন বয়স্ক মানুষকে, বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে, বা একজন আপনার কম্পারেটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে, ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি, ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয়, এটা তো কারো এনজয় করার কথা না, এটা তো কারো ভালো কথা না। কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমাদের সমাজে এরকম কোনো কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয়, বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয়, হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না। কিন্তু ধরেন আমি আপনাকে, সরি আমি নূর ভাইয়ের কথা বলছি, ধরেন আসাদুজ্জামান নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। উনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয়, এটা নিয়ে তো প্রশ্ন ওঠারই কথা। তো আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীলফামারীতেও মামলা হয়েছে। এখন খালেদ, আপনি আমাকে বলেন, নীলফামারীতে তো উনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল, ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল, এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে। কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে, আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা, খবরদার ওনার বিরুদ্ধে মামলা করবা না? আমার কি অধিকার আছে? আমার শুধু এইটা দেখার আছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয়। আমার শুধু একটাই জানার ইচ্ছা, আপনার কাছ থেকে তো জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে, মামলা হয়েছে, ভালো কথা, তার বিরুদ্ধে মামলা চলতেই পারে, তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল। মানে রিপোর্ট চলতে পারে, তিনি আদালতে হাজিরা দিতে পারতেন, জামিন থাকতে পারতেন, তাকে রিমান্ডে নেওয়া, রিমান্ড চাওয়া, রিমান্ড নেওয়া, এগুলি খুব জরুরি ছিল। মানে আমি জানতে চাচ্ছি, আমার কিন্তু আসাদুজ্জামান নূরের প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি বলছি না, মানে আমি শুধু জানতেই চাচ্ছি। দেখেন, আমি যদি আপনার সরকারে না থাকতাম আমি অনেক কিছু বলতে পারতাম। এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে। কোনো কিছু যদি আমার ভালো না লাগে, এটা দায় দায়িত্ব আমারও থাকবে, ভালো না লাগলেও। ফলে আমি এটা কারো কোনো এখানে আমার সমালোচনার অধিকার নাই, কারণ আমি সরকারের অংশ। তবে আপনাকে আমি একটা জিনিস তো বললাম যে আমাদের সরকারের আমলেও কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমাদের কোনো রকম সংশ্লিষ্টতা নাই, এবং আমরা এটা এনজয় করছি না, আমাদের ভালো লাগছে না। আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি, 15টা বছর একটা দল ক্ষমতায় ছিল, তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে। এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা, অর্ধেক, পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন, সমস্ত প্রশাসন তাদের সাজানো। সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই। অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের এই 15 বছরের ফ্যাসিস্ট গভর্নমেন্ট না থাকলে, নিয়মিত সরকার পরিবর্তন না হলে আমরা আরো অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারতাম। তবে আমরা কন্ট্রোল বাড়াচ্ছি। মানে নূর ভাইয়ের সময়ে সরকারের আমলে নিয়োগ করা পুলিশরাই তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি এরকম? নূর ভাইয়ের আমলে, আমি তো নূর ভাইয়ের প্রসঙ্গে এটা বলি নাই, আমি বলতে চাচ্ছি ধরেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে, ধরেন আমরা হয়তো কোনো একটা জিনিস জানছি না, বাট হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কিছু মামলা হচ্ছে। এইবার এটা পরিষ্কার। হ্যাঁ, আমাদের সময় খুব শেষ। এই প্রশ্নটা উত্তর কি আপনি একটু দিবেন? এইটা হয়তো আমার অন্য প্রশ্নের জন্য একটু হারিয়ে গেছে, যে মামলা প্রত্যাহারের তদবির ও লেনদেনের
ব্যাপারটি ঠেকানোর জন্য আপনারা কি করছেন? স্বতন্ত্র স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমার এবার খুব দ্রুত আপনাকে 5-6টি প্রশ্ন করে ফেলতে হবে। তদবির ঠেকানোর জন্য ভাই, তদবির ঠেকানোর জন্য আমাদের মিনিস্ট্রিতে কোন রকম তদবির করা হচ্ছে না। আমাদের মিনিস্ট্রিতে আমি যাদেরকে বদলি করে এনেছি, প্রথম দেখেছি তাদের সুনামের কথা, তাদের সম্পর্কে কোনোদিন কোনো অভিযোগ আছে না, এটা আমি খুব ভালো করে দেখেছি। কারণ আমার ছাত্র, অনেকে আমার ছাত্র, আমি খুব ভালো মতো খবর নিয়ে এসেছি। যাদের সম্পর্কে মিনিমামতম অভিযোগ ছিল, বিশেষ করে আর্থিক অভিযোগ, তাদেরকে আমার অন্তত মিনিস্ট্রিতে আমি রাখার চেষ্টা করে মিনিস্ট্রি থেকে আমি সরিয়ে দিচ্ছি। শুধু যে এই কারণে সরিয়েছি এটা না, কাজে যাদেরকে সরিয়েছি সবাইকে আপনারা এরকম ভাববেন না। পলিটিক্যাল নিপীড়নের অংশ ছিল কেউ কেউ, তাদেরকেও সরানো হয়েছে। আমরা আমাদের মিনিস্ট্রি চেষ্টা করছি। এখন ধরেন একদম রুট লেভেলে যদি কোনো তদবির হয়, আমরা একটা ওপেন আহ্বান আছে, আমাদের কাছে জানালে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আর প্রসিকিউশন সার্ভিস যে আপনি করার কথা বলেছেন, এই আইন করে নতুন প্রসিকিউটর আমি নিয়োগ দিতে কমপক্ষে 6 মাস লাগবে। এখন যারা প্রসিকিউটর আছে, এপিপি আছে, তারা সবাই আওয়ামী লীগের আমলের ক্যাডার টাইপের আইনজীবী আছে তাদের মধ্যে কেউ কেউ, মানে আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ, অনেক অত্যাচার নিপীড়নে তাদের অংশগ্রহণ আছে। এখন আমি 6 মাস এদেরকে রাখবো? আপনাকে যে আমি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে যে কিছু ঘটনা ঘটে যেটা 15 বছর সাজানো ইয়ে কারণ পারি না, আমি আপনাকে একটা ঘটনা বলি, নাম বলবো না। একটা ঘটনার ক্ষেত্রে আমি খবর নিয়ে দেখলাম যে আচ্ছা, উনার ক্ষেত্রে আপনার ধরেন জামিন হলো না কেন, ঠিক আছে? তখন আমরা দেখলাম যে এখানে সরকার পক্ষের যে আপনার আইনজীবী ছিল, তিনি এমন একটা ভূমিকা রেখেছেন যেটা আমাদের প্রত্যাশিত ছিল না। এখন ওই আইনজীবী কি সরল বিশ্বাস এটা করেছেন নাকি আমাদের প্রশ্নবিদ্ধ করেছেন? তো এই সমস্ত প্রশ্ন রিজলভ করতে হলে আমাকে তো ইমিডিয়েটলি এই পিপিপি, এপি, জিপি, পিপি এগুলিকে নতুন করে সাজাতে হবে। এখন আমি আইন করতে চাই, ইনের আইডিয়াল ওয়ার্ড অবশ্যই করতে চাই, কিন্তু করে তাহলে আমাকে 6 মাস এই ধরনের বিভিন্ন স্যাবোটাজের জন্য অপেক্ষা করতে হবে। ফলে আমরা নিয়োগ দিয়ে, কিন্তু আপনাকে একটা কথা বলি, আমাদের আমলে অবশ্যই স্বাধীন প্রসিকিউশন সার্ভিসের আইনটা করা হবে। আইন করার পর দরকার হলে আমরা এখনকার যারা আছেন তাদেরকে আর রাখা হবে কিনা এটা চিন্তা করব, এবং পরীক্ষার মাধ্যমে নিয়োগকৃতদের অ্যাপয়েন্ট করার চেষ্টা করব। আমাদের গবেষক দলের একজন সদস্য এই মুহূর্তে আপনি যখন কথা বলছিলেন তখন আমাকে একটি সংবাদের কাটিং আমাকে পাঠিয়েছেন, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও উপদেষ্টা নাহিদকে নিয়ে কটূক্তির কারণে নালিশি মামলা হয়েছে। প্রফেসর আসিফ নজরুল, আমি কি বলবো, মানে এভরিথিং রিমাইন্ডস মি অফ দি